সেকেন্ড টাইম পোর্টফোলিও রিভিউ করতে চলেছে। অলরেডি আমার কাছে আরেকবার পোর্টফোলিওটা অ্যাক্সেস করেছিল এবং তখন রিটার্ন বেশি ভালো ছিল না। এখন প্রায় ডবলেরও বেশি হয়ে গেছে, 137% রিটার্ন পাচ্ছে। এখন 3,35,000 টাকা ইনভেস্ট করেছিল, 7,95,000 টাকা হয়ে গেছে, 137% রিটার্ন পাচ্ছে। এবং ওনার নাম প্রকাশে অনিচ্ছুক উনি, কিন্তু ঘটনা হচ্ছে যে খুব সুন্দরভাবে পোর্টফোলিওটাকে অ্যানালিসিস করে দেওয়া হয়েছে এবং উনিও বেশ কিছু স্টক নিয়ে রেখেছেন যেগুলো কিন্তু ভালো ভালো স্টকগুলো রয়েছে। তো এই সুবাদে আজকে আমরা দেখে নেবো স্টকগুলো, কতগুলো স্টক মাল্টিপ্যাকার স্টক রয়ে গেছে। অ্যাপ্রক্সিমেট ওনার কাছে স্টক রয়েছে 26টা স্টক নিয়ে রেখেছেন। এক একটা স্টক কিন্তু 500% রিটার্নও দিয়ে দিয়েছে এর মধ্যে, সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা, যে কারণের জন্য ওনার কিন্তু 137% রিটার্ন পাওয়া শুরু হয়ে গেছে। ওনার একটা প্রশ্ন ছিল 10,000 টাকা করে প্রতি মাসে দিচ্ছে ইকুইটিতে এবং 25,000 টাকা করে জমা করছে মিউচুয়াল ফান্ডে টোটাল, এবং 2031 সালের মধ্যে কত টাকা দাঁড়াতে পারে সেটাও ওনার প্রশ্ন ছিল। তো সেই সব প্রশ্নের উত্তর সমস্ত কিছু দেবো এবং সঙ্গে পোর্টফোলিওটা কি করে এটা হলো এবং কি করে পোর্টফোলিওটা 200% রিটার্নের দিকে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। কোন কোন স্টকগুলো রয়েছে, স্টকগুলো কি কি, সেই স্টকগুলোর স্পেশালিটি কি রয়েছে, তার ফান্ডামেন্টাল কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। আমি সবাই স্বাগত জানাচ্ছি। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে। থ্যাংক ইউ সবাইকে। আসা যাক। 3,35,000 টাকার মতো ইনভেস্ট করেছিল, মোটামুটি করেছিলেন। তো সেটা এখন দাঁড়িয়েছে গিয়ে 7,95,000 টাকা। মানে মোটামুটি যেটা বক্তব্য সেটা হচ্ছে 137%-এর বেশি কিন্তু রিটার্ন উনি পেয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড টাইম আমরা কিন্তু পোর্টফোলিও দেখতে চলেছি, সেকেন্ড টাইম পোর্টফোলিও রিভিউ হচ্ছে এটা। এখানে উনি 137% পেয়েছেন, নাম প্রকাশ অনিচ্ছুক, সুতরাং এভাবেই বলতে হবে। তো ঘটনা, উনি কি কি পোর্টফোলিওর মধ্যে স্টকগুলো প্রথমবারে নিয়ে এসেছেন, প্রথমবারে তেমন কোনো রিটার্ন ছিল না ভালো, তো আস্তে আস্তে যত চেঞ্জ হয়েছে তত আপডেটেড হয়েছে স্টকগুলো দেখবো। বেশ কিছু স্টক আছে যে স্টকগুলোতে কিন্তু উনি কম বেশি করেছেন, কিছু একটা স্টকে বেশি পরিমাণে নেওয়া হয়ে গেছে। এনিহাও সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা পোর্টফোলিওটা ডিজাইন হয়ে রয়েছে। চলো আসা যাক, একটা একটা করে দেখে নিই স্টকগুলোর ক্ষেত্রে। প্রথম হচ্ছে এশিয়ান পেইন্টস নিয়ে রেখেছিলেন। রিটার্ন তেমন ভালো কিছু দেয়নি, কিন্তু এক্সপেক্টেড রয়েছে যে পরে একটা সময় পরে কিন্তু এশিয়ান পেইন্টস আবার ভালো রিটার্ন দেবে। এশিয়ান পেইন্টসের অসাধারণ এবং পেইন্ট সেক্টরের মধ্যে একটা সেরা কোম্পানি বলা যেতে পারে, এবং বিগত বহু বছর ধরে কিন্তু সুন্দরভাবে আমাদেরকে সার্ভিস দিয়ে আসছে, রিটার্ন দিয়ে আসছে। এবং সিএজিআর দেখতে গেলে 18-22 সিএজিআরে কিন্তু আমাদের রিটার্ন দিয়ে যাচ্ছে প্রতি বছর। হোম ডেকোরেটিং হোক বা পেইন্ট হোক, তার সঙ্গে রিসেন্টলি সমস্ত কাজকর্মগুলো, সেগুলো সব কিছুতেই কিন্তু এশিয়ান পেইন্টস একটা অগ্রণী ভূমিকা ধারণ করে। অথচ আমরা দেখতে পেলাম কোম্পানিটা কিন্তু রিটার্ন তেমন ভালো দিচ্ছে না বিগত 3-4 বছর ধরে, এবং তার কারণ আমরা জানি কেমিক্যাল সেক্টরের সঙ্গে র মেটেরিয়াল দাম হঠাৎ করে বেড়ে গেছে এবং তার সঙ্গে সেলস ডিস্ট্রিবিউশন ব্যাপারগুলো প্রবলেম দেখা দিয়েছে। বিদেশের কিছু প্রবলেম দেখা দিয়েছে, বিদেশ থেকে যেসব র মেটেরিয়ালগুলো কিছু আনানো হয় সেগুলোর দামও বেড়ে গেছে। ফলে আলটিমেটলি কোম্পানিটা এশিয়ান পেইন্ট সেক্টরের মধ্যে সবচেয়ে সেরা এশিয়ান পেইন্টস কিন্তু এখন আপাতত এটা অসুবিধার মধ্যে রয়েছে। তো আশা করি এই অসুবিধাটা কেটে গেলেই কিন্তু আমরা আবার সে আগের রিটার্ন দেখতে পারবো। চলে আসবো পরেরটার দিকে। সেকেন্ড স্টকটার যে কথাটা বলবো সেটা হচ্ছে ডেটা প্যাটার্ন, একটা অসাধারণ স্টক। এই স্টকটাকে নিয়ে বক্তব্য হচ্ছে এই স্টকটা বেসিক্যালি যে কাজগুলো করে ডিফেন্স সেক্টরে, ডিফেন্সের মধ্যে ফার্স্ট গ্রোয়িং কোম্পানি বলতে পারে ডিফেন্স এবং অ্যারোস্পেস ইলেকট্রনিক্স সেক্টরের মধ্যে। এবং আরেকটা ভাবনা হচ্ছে যে এই কোম্পানিটি LCA, তেজাস, লাইট ওয়েট হেলিকপ্টার, ব্রাহ্মস মিসাইল সমস্ত কিছু কিন্তু প্রোডাকশন করে এবং বহু বছর ধরে কাজ করে চলেছে। 35 বছরের বেশি সময় ধরে কিন্তু কোম্পানিটা ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে। কোম্পানিটার বেসিক্যালি এই মুহূর্তে 16,000 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ এবং 875 কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে। পি যদি দেখে নিই 85.3 রয়েছে, আর ইন্ডাস্ট্রিজ পি 68.5 রয়েছে। সেলস গ্রোথ কিন্তু বিগত 5 বছর ধরে 31% সেলস গ্রোথ রয়েছে। তো এবারে চলে আসবো নেক্সট, ফাইন অর্গানিক। এরপরের যেটা সেটাও একটা ফ্যান্টাস্টিক কোম্পানি। উনি যে কোম্পানিগুলো নিয়ে গেছিলেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু খুব সুন্দরভাবে রিটার্ন দিয়ে যাচ্ছে এবং রিসেন্ট রিটার্নও 21% পেয়েছেন এইটা থেকে, দিস ফাইন অর্গানিক লিমিটেড। কেমিক্যাল সেক্টরের একটা অসাধারণ কোম্পানি, ওয়েলি কেমিক্যালসের ওপরে কিন্তু স্পেশালাইজড কোম্পানিটা, এবং গ্রিন অ্যাডিটিভ ওয়েলি কেমিক্যালসে তৈরি করা, ইম্পোর্ট করা, এক্সপোর্ট করা সব কিছুতেই কিন্তু কাজ করে। র মেটেরিয়াল হিসেবে যেরকম ওয়েলি কেমিক্যালস নিচ্ছে কোম্পানিটা, সেরকমভাবে এটাকে প্রসেসিং করা এবং অ্যাডিটিভের যেটা গ্রিন অ্যাডিটিভের সারা বিশ্বে বিশাল চাহিদা রয়েছে সেটা সম্পূর্ণ কিন্তু এই কোম্পানিটা দিচ্ছে। কোম্পানি রিটার্ন উনি এই পর্যন্ত পেয়েছে 21%-এর মতো। কোম্পানিটা বিগত
তো 5 বছর রিটার্ন দেখছি 287%, মানে 288% মতো রিটার্ন দিয়ে গেছে এই কোম্পানি। কিন্তু যেটা বক্তব্য, বিগত আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে, অর্থাৎ 2022 থেকে আগস্ট 2022 থেকে সেপ্টেম্বর 2022 থেকে আগস্ট 2024 পর্যন্ত কিন্তু 21% ডাউন হয়ে রয়েছে। অর্থাৎ এটা একটা নেগেটিভ জায়গা তৈরি করছিল অনেকদিন ধরে, কারণ র মেটেরিয়াল কস্ট এবং তার সঙ্গে ডিমান্ড কিছুটা কমে গেছিলো বাজারে সেই হিসেবে। কিন্তু কেমিক্যাল সেক্টরে যখন ইমপ্রুভমেন্ট হবে তখন কিন্তু আমরা দেখতে পারবো এই কোম্পানিটা অনেক বিরাট রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ আগে যদি দেখে নাও, এর আগে দিয়ে প্রায় আমাদের কিছু দিনের মধ্যে কি 400-450% রিটার্ন দিয়ে দিয়েছিল 2019 থেকে 22-এর মধ্যে। তো এই কোম্পানিটা আমরা এক্সপেক্ট করবো ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা ভালো করবে। আমরা যদি দেখে নিই 1 বছরে, তো সেখানেও দেখছি 11% বেশি রিটার্ন দেয়নি। চলে আসছি পরেরটার দিকে, প্রত্যেকটাই ফ্যান্টাস্টিক কোম্পানি। এফসি ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু কেমিক্যাল সেক্টরের একটা যাকে বলা যায় খুব নামকরা কোম্পানি, দিগ্গজ কোম্পানি বলা যেতে পারে। কোম্পানিটা 36টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে, কোনো রিটার্ন পাচ্ছেন না এবং এক্সপেক্ট করা যাবে পরে রিটার্নটা ভালো আসবে। এই মুহূর্তে কিন্তু তেমন কোনো রিটার্ন পাচ্ছেন না। আসা যাক নেক্সটের দিকে। উনি বেসিক্যালি কী হয়েছে, ওনার কিন্তু আলটিমেট কিছু স্টক থেকে ওনার এতটা রিটার্ন এসছে, 137% রিটার্ন এসছে কিছু স্টক থেকে। সব স্টকগুলো কিন্তু রিটার্ন দেয়নি, যেটা যখন সব স্টক রিটার্ন দেওয়া শুরু করবে তখন ওনার কিন্তু পোর্টফোলিওটা আরও বহুগুণ বাড়বে বলে এক্সপেক্ট করছি। চলে আসা যাক পরেরটার দিকে। নেক্সট যে স্টকটার কথা বলবো সেটা হচ্ছে গোদরেজ প্রপার্টি। একটি কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছেন, সেটা গোদরেজ প্রপার্টিজ কীরকম ধরনের কোম্পানি সেটা একটু দেখে নেওয়া যাক। তো 5 বছর ধরে যারা ইনভেস্টেড রয়েছে গোদরেজ প্রপার্টির ক্ষেত্রে, সেখানে তাদের ইনভেস্টেড অ্যামাউন্ট কিন্তু অ্যাপ্রক্সিমেট 200%-এর বেশি, এবং যদি 1 বছর যারা যারা রেখেছো 76% মতো রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা বেসিক্যালি যে কাজকর্মগুলো করছে, টোটাল বিজনেস তাদের কিন্তু রয়েছে রিয়েল এস্টেটের উপরে, রিয়েল এস্টেট বিজনেস, যার মধ্যে ইনোভেশন, সাস্টেনেবল এক্সেলেন্স নিয়ে এসছে। সবচেয়ে বড় পুরনো কোম্পানি এবং সবথেকে বড় ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কোম্পানিটা কিন্তু বলা যেতে পারে রিয়েল এস্টেটের মধ্যে সবথেকে পাইনিয়ার কোম্পানি। মার্কেট ক্যাপ 80,000 কোটি, লার্জ ক্যাপ কোম্পানি। এই মুহূর্তে পি হচ্ছে 71.6, ইন্ডাস্ট্রিজ পি 30। কিছুটা ওভার ভ্যালুর জায়গা রয়েছে। প্রতি বছরে যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখো, কোয়ার্টার অন কোয়ার্টারের রিটার্ন কিন্তু ভালো দিয়েছে, কিন্তু লাস্ট বারের কিন্তু রিটার্নটা খুব একটা ভালো হয়নি। 1426 কোটি যেটা ছিল আগের বারে তার তুলনায় কম হয়েছে। জুন টু যদি ইয়ার অন ইয়ার বেসিসে কম্পেয়ার করি 936 কোটি থেকে দেখতে পাচ্ছি 739 কোটি হয়েছে, কিছুটা কম। কিন্তু কোয়ার্টারে দেখি, মানে কোয়ার্টার অন কোয়ার্টার হিসেবেও লো হয়েছে, কম দেখাচ্ছে, এবং ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু কম আছে। এটা কিছুটা এগুলো আপ ডাউন হতেই পারে, অসুবিধা কিছু নেই। নেক্সট এখানে যদি ইয়ার অন ইয়ার বেসিসে দেখি, ক্যাশ ফ্লো সিস্টেম, ক্যাশ ফ্লো কিন্তু এদের পজিটিভ ক্যাশ ফ্লো দেখাচ্ছে, এবং প্রমোটার অলরেডি 58% প্রমোটার হোল্ড করে রেখে দিয়েছে, এবং এফআইআই 29% এবং ডিআইআই রয়েছে 5% মতো মোটামুটি। তো ইনস্টিটিউশনাল হিসেবে রয়ে গেছে এখানে প্রায় 34% ইনস্টিটিউশনাল, প্রমোটার 58% রয়েছে, এবং রিটেলার সংখ্যা মাত্র 5.98% রয়েছে। নেক্সট যেটা যাবো উনি, সেটা 13টা কোয়ান্টিটি রেখেছে এইচডিএফসি ব্যাংকে। ফ্যান্টাস্টিক কোম্পানি, ব্যাংকিং সেক্টরে যদি ইম্প্রুভমেন্ট হয় তত আস্তে আস্তে কিন্তু এই কোম্পানিগুলোর ইম্প্রুভ আমরা দেখতে পারবো। নেক্সট আসছে আইআরএফসিতে উনি কিন্তু ভালো টাকা ইনভেস্ট করে রেখেছেন, ওনার 73,000 টাকা ইনভেস্ট করেছেন, এবং 2186টা কোয়ান্টিটি উনি কিনেছেন। এটাতেই ওনার অনেকটা পোর্টফোলিওকে কিন্তু আপ করে দিয়েছে। 33 টাকা 73 পয়সা দিয়ে কিনেছেন উনি, এবং এখন সেটা দাঁড়িয়েছে ওনার যে অ্যামাউন্টটা সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ 544% রিটার্ন পাচ্ছেন উনি এখান থেকে। যে টাকাটা 73,000 টাকা ইনভেস্ট করেছে ওটা 4 লক্ষর বেশি পৌঁছে গেছে, এবং এটা ওনাকে কিন্তু রিসেন্টও 5% মতো লাভ জাম্প করেছে। আলটিমেটলি এটা কিন্তু ওনাকে একটা টোটাল পোর্টফোলিওর মধ্যে এটা যেরকম একটা পজিটিভ ব্যাপার, সেরকম নেগেটিভ ব্যাপারও কিন্তু রয়েছে। সেটা হলো পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করার সময় কিন্তু যদি আইআরএফসি এর পরবর্তীকালে ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু এই কোম্পানিটা দেখতে পারবো টোটাল পোর্টফোলিওটা ওনার কিন্তু ডাউন হয়ে যাবে। সুতরাং এখানে এই মুহূর্তে দুটোর একটা হতে পারে, এখান থেকে কিছু সেল করে দিয়ে সেইটা গিয়ে প্রফিট বুক করা যেটাকে বলে, করে দিয়ে যে কোম্পানিগুলো প্রমিসিং রয়েছে তাতে ইনভেস্ট করা যেতে পারে 1 নাম্বার। অর সেকেন্ড ওয়ান, এটাকে রেখে দেওয়া যেতে পারে ফিউচারের জন্য, কারণ রেলওয়ে সেক্টরে কিন্তু সবসময়তেই ডিমান্ড থাকবে, হয়তো কম বেশি হবে, কিছুটা পড়তে পারে কারেকশন হওয়ার পরে। এখন যেটা 217 করে চলছে প্রেজেন্ট প্রাইস, সেটা গিয়ে 40% মতো কারেকশানও আসতে পারে, হতে পারে যদি ওএফএস আসে বা এটসেট্রা কারণ, তাহলে কিন্তু এটা কমে আসতে পারে, 100 বা 160-এ চলে আসতে পারে। কিন্তু
পরবর্তীকালে আবার রিকভার হতে পারে। ফলে এটা এরকম রেখে অন্য পোর্টফোলিওর বাকি স্টকগুলোতে মনোযোগ দেওয়াটা উচিত বলে আমার মনে হয়। নেক্সট আমি চলে আসা উচিত সেটা হচ্ছে নেক্সট আইডিএফসি ফার্স্ট ব্যাংক। ওই ব্যাংকিং সেক্টরের মধ্যে রেখে দিয়েছে, এইচডিএফসি রেখেছে এবং আইডিএফসি কেউ রেখেছে। 111টা কোয়ান্টিটি রেখে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো রিটার্ন এখনও আসেনি। গোটা ব্যাংকিং সেক্টরে যেখানে ডাউন রয়ে গেছে সেখানে তো এক্সপেক্ট আমরা করতেই পারি না যে বিরাট কোনো রিটার্ন আসবে। তো এখন এই মুহূর্তে 9,232 টাকা ইনভেস্ট করেছিল, সেটা এখন দাঁড়িয়েছে 8,600-তে। টোটাল ওভারঅল হচ্ছে -5% লসে আছে। যে নেক্সট চলে আসবো পরেরটার দিকে। পরের যেটা সেটা হচ্ছে আইএক্স রেখেছে। তো এটা হচ্ছে যেরকম পাওয়ার জেনারেশন, ইলেকট্রিসিটি জেনারেশন, ডিস্ট্রিবিউশন, এই সমস্ত কাজের উপর কোম্পানিটা রয়েছে। 329টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছেন, 329 কোয়ান্টিটি রাখা রয়েছে। 53,000 টাকা মতো ইনভেস্ট করেছে, এখন ওটা দাঁড়িয়েছে 58,000 টাকা। মোটামুটি 8% মতো কিন্তু উনি প্রফিটে রয়েছে। এখন ঘটনা এই কোম্পানিগুলোতে কি হয়, একটা সময় ওনার রিটার্নটা আরও ভালো ছিল। এখন আইএক্স আমরা দেখতে পারলে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেড, কোম্পানিটা একটা সময় পর্যন্ত দারুণ রিটার্ন দিয়েছিল, আমাদের 300-400% রিটার্ন দিয়ে দিয়েছিল এক বছরের মধ্যে। এটা সাংঘাতিক, এবং সে সময় দিয়ে অনেকে কিনেও ছিল। 500%-এর ওপরে কিন্তু একটা সময় রিটার্ন দিয়ে দিয়েছিল। 500%-এর ওপরে। আচ্ছা, সে সময় 2020 কোভিড টাইম চলছিল পিরিয়ড। তো যদি ম্যাক্সিমাম রিটার্নটা দেখি তাহলে হয়ে যাবে। অন্যান্য সময়তে খুব বিশাল রিটার্ন ছিল না, পাওয়ার সেক্টর রিটার্ন কিন্তু খুব বেশি হয়ও না সে সময় দিয়ে। তারপরে যাই হোক, এই সময় দিয়ে বিরাট ইম্প্রুভমেন্ট হলো, তারপরে এখানে কিন্তু পতন শুরু হলো। যদি দেখে নেওয়া যায় 5 বছরের মধ্যে কিন্তু বিরাটভাবে পতন হলো। সরকারি কিছু নিয়ম আনানো হলো, কিছু পলিসিস চেঞ্জ হলো। আলটিমেটলি এখানে 50% অর্ধেকের কোনো দাম কম হয়ে গেল। স্প্লিট করার পরেও কিন্তু স্প্লিট করার আগেও কোনো বেশ কিছু কারেকশন হলো, তারপরেও কিছু চেঞ্জ হলো। মানে আলটিমেটলি কোম্পানিটা একদম ফ্ল্যাট হয়ে গেল লাস্ট ক বছর তো দেখতে পাচ্ছি, 23-1 বছরের উপরে। এবারে যেটা হলো সেটা হচ্ছে যে আলটিমেটলি কোম্পানির ডিভিডেন্ড যথেষ্ট ভালো রয়েছে, ভবিষ্যৎ ফিউচারও ভালো রয়েছে। তো উনি ইনভেস্ট করে রেখেছেন বড় পরিমাণ টাকা, এক্সপেক্ট করা যায় ভবিষ্যতে ভালো করবে। এখানে একটা বক্তব্য বলার, সেটা হচ্ছে কি, একেবারে ডাইভার্সিফিকেশন ঠিকঠাক মতো হচ্ছে না। ভ্যালুগুলো কী আছে, যদি তোমাদের কারোর কাছে কোনো জাস্ট ফর এক্সাম্পল 50,000 টাকা থেকে থাকে, তাহলে যখন ডাইভার্সিফিকেশন হবে, যদি আমি 10টা স্টকের মধ্যে রাখি, প্রতিটা স্টকে চেষ্টা করবো আমি 5,000 করে রাখার জন্য। এতে সুবিধাটা কী হবে, কোনো পার্টিকুলার স্টক যদি পড়ে যায় বা 2-3টে স্টক পড়েও যায়, কোনো একটা স্টক 5,000 টাকা পড়ে গিয়ে হয়ে গেল দাঁড়ালো 3,000 টাকা। বাকিগুলো যখন 5,000, 5,100, কোনোটায় 5,500, এরকম করে টোটাল পোর্টফোলিওটা কিন্তু ব্যালেন্স করে দেয়, ডাইভার্সিফাই যাকে বলে। কিন্তু এখানে কিন্তু সেইগুলো হচ্ছে না, জায়গাটা পুরো মেনটেন হচ্ছে না। ফলে আলটিমেটলি পরবর্তীকালে গিয়ে যদি কখনো এই আইএক্স হোক বা আইআরএফসির মধ্যে কোনো পতন ঘটে, তার একটা বড় এফেক্ট কিন্তু পোর্টফোলিওতে এফেক্ট পড়বে। সুতরাং আমরা ভবিষ্যতে যখন আমরা লক্ষ্য রাখবো, এই পোর্টফোলিও থেকে আমরা শিখতে পারছি যে ভবিষ্যতে যখন আমরা দেখবো তখন কিন্তু আমরা এটাকে চেঞ্জ করার চেষ্টা করব, বা এইরকম পোর্টফোলিও কখনো আমরা রাখবো না। আমি মানছি উনি যখন কিনেছেন, আইএফসি কিনেছেন এবং 100% কনফার্ম ছিলেন এবং সেটাই ঠিক হয়েছে যেটা হওয়ার, এবং সেই জন্য উনি প্রফিট পেয়েছেন। প্রফিটটা ওনার পজিটিভ ব্যাপার এবং বহু টাকা প্রফিটই হয়েছে। এবং সেখানে ওনার ক্ষেত্রে প্রায় যেটা উনি ইনভেস্ট করেছেন 73,000, সেটা ওনার হয়ে গেছে 4 লক্ষ টাকা, মানে 500 গুণের বেশি, মানে 5 গুণের বেশি ওনার রিটার্ন দিয়ে দিয়েছে। ভালো কথা, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে এটা কিন্তু ঠিকঠাক থাকবে। এছাড়া অন্য স্টকগুলো যখন দৌড়াতে শুরু করবে, যখন যদি উনি একটা একটা করে কেনা আছে, সেগুলো কিন্তু প্রবলেম দিতে পারে। তো আপনাকে এটাই বলার যে যখন ভবিষ্যতে যখন লক্ষ্য রাখার ব্যাপার থাকবে, অন্য স্টকগুলোর দিকেও কিন্তু নজর দিতে হবে। আসা যাক নেক্সট দিকে, সেটা হচ্ছে আইআরএডিএ। আইআরএডিএ নিয়ে একটা দারুণ কোম্পানি, এটাও ইনভেস্ট করে রেখেছেন ভালো পরিমাণে। মোটামুটি 11,000 টাকা ইনভেস্ট করেছে, 76 টাকা করে দাম ছিল তখন কারেন্ট মার্কেট প্রাইস, এখন সেটা হয়েছে 284। ফ্যান্টাস্টিক রিটার্ন পাচ্ছে, 86% রিটার্ন পাচ্ছে উনি। এটা খুব কোম্পানি, যথেষ্ট ভালো কোম্পানি। রিনিউয়েবল এনার্জি সেক্টরে যখন কোম্পানিগুলো কাজ করে, তাদের প্রচুর লোনের দরকার পড়ে, আর সেই লোনগুলো মেট আপ করার জন্য যে কোম্পানিকে লাগে, অর্থাৎ ফাইন্যান্স কোম্পানি বলে রিনিউয়েবল এনার্জি সেক্টরে, সেই হিসেবে কিন্তু আইআরএডিএ কাজ করে। আইআরএডিএ একা নয় বা মনোপলিস্টিক বিজনেস নয়, এর সঙ্গে আইআরএফসি যেরকম রয়েছে রেলওয়ে সেক্টরে, সেরকম আরইসি আছে, আরও অনেকে রয়েছে। ফলে এখন এটাই কিন্তু বলা যায় না যে কোম্পানিটা কিন্তু সেরকম জায়গায় দাঁড়াবে। নেক্সট আমি চলে আসছি পরেরটার দিকে, অর্থাৎ যে কোম্পানিটা এফএন সেক্টরের কোম্পানি, নাম হচ্ছে এখন এই কোম্পানিটা আইটিসি। এই মুহূর্তে 5টা কোয়ান্টিটি উনি ইনভেস্ট করে রেখে দিয়েছেন এখানে।
2,000 টাকা ইনভেস্টেড হয়েছে। এই কোম্পানিগুলোতে কিন্তু ইনভেস্টেড পরিমাণ বেশি থাকার কথা ছিল, এক্সপেক্ট করা যাচ্ছিল, কিন্তু সেটা হয়নি। আমি বলবো সেটা আপনার ক্ষেত্রে কিন্তু এফএম সেক্টরের মধ্যে আপনি ইনভেস্ট করে আইটিসি, এলটি ফুডস আর নেসলে ইন্ডিয়া, কিন্তু আইটিসি হোক কি নেসলে ইন্ডিয়া হোক, সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টের অ্যামাউন্ট একটু বাড়ানো দরকার আছে। আশা করি এটা আপনি ভবিষ্যতে করবেন। চলে আসা যাক পরেরটার দিকে। কেপিআই টেকনোলজি একটা মাত্র কোয়ান্টিটি রেখে দিয়েছেন। এইগুলো কিন্তু এরকম রাখলে হবে না, এটা ঠিকঠাক হচ্ছে না, একটুখানি বাড়াতে হবে কোয়ান্টিটি। এনিহাও অত রিসেন্ট কেনা, 23% মতো রিটার্ন দিচ্ছে। এনিহাও একটু করে বাড়াতে হবে এগুলো। এতগুলো ছড়ানো যদি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আবার মুশকিল হয়ে যায় পরে। এলটি ফুডসে চলে এলাম, 10টা কোয়ান্টিটি কেনা রাখা আছে, 2,000 টাকা ইনভেস্ট করা হয়েছে, 33% রিটার্ন দিচ্ছে। আজকে যদি এই 10-এর জায়গায় যদি এখানে আপনার 20টা ইনভেস্টেড থাকতো, কিংবা যদি আপনি এখানে 30টা ইনভেস্টেড করা থাকতো, তাহলে পরে আপনার রিটার্নটা অনেকটাই বেশি, গেইন যেটা 722 আছে সেটা কিন্তু আপনার অনেকটাই বাড়তো, অন্তত 3 গুণ বাড়তো, 2100-2200 টাকা চলে আসতো। তো এই ব্যাপারটাকে নজর রাখতে হবে যে আমরা যখন ভবিষ্যতে ইনভেস্ট করব বেশি পরিমাণে। এলটি লার্সেন অ্যান্ড টুব্রো যথেষ্ট নাম করা কোম্পানি, এতে এতটা অবিশ্বাস করার মতো, একটা কোয়ান্টিটি নিয়ে রেখে দেওয়ার মতো কোম্পানি কিন্তু নয়, ভালো কোম্পানি। আশা করবো আপনি পরে এগুলোতে একটু একটু করে বাড়াতে থাকবেন। বিশাল রিটার্ন দেবে না, এই হয়তো কমে আসবে, এই 137% পোর্টফোলিও রিটার্নটা কিন্তু কমে আসবে, কিন্তু আলটিমেটলি লাভ দেবে। এলআইসি 40টা কোয়ান্টিটি নেওয়া আছে, বুঝতে পারা যায় 31,000 টাকা মতো ইনভেস্ট করেছিল। এখন এলআইসি কিছুদিন হলো ভালো রিটার্ন দিচ্ছে, কিন্তু একটা সময় মাঝখানে ছিল প্রথম দিক থেকে একেবারে রিটার্ন ছিল না, এমনকি এনলিস্টেড ভ্যালুর কাছাকাছি চলে গেছিলো, এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো। এনিহাও কোম্পানি ভালো কোম্পানি এবং ভবিষ্যতে ভালো করবে। এলটিআই মাইন্ডট্রি, এলটিআই আইটি সেক্টরে 3টে কোয়ান্টিটি রেখে দিয়েছেন, 16,000 টাকা ইনভেস্টেড, ঠিক আছে। এই কোম্পানিটাতে রিটার্ন কিছু এখনও পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু এক্সপেক্টেড মানে ইনফ্যাক্ট লসে ছিল, 3% বাড়ার ফলে 1% পজিটিভ হয়েছে, কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে ভবিষ্যতে কিন্তু ভালো করবে। তো যাই হোক, নেক্সট আমি চলে আসছি পরেরটার দিকে, সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, একটা অটোমোবাইল সেক্টরের একটা সেরা কোম্পানি বলা যেতে পারে। টাটা মোটরসের সমস্যা একই রকম, এবং টাটা মোটরস থেকে প্রেজেন্টলি বেটার ফান্ডামেন্টাল দেখা যাচ্ছে, যেটা হয়ে থাকে। টাটা মোটরসের একটা বড় ডেপ্টের পরিমাণ ছিল, যেটা কিন্তু কমে গেছে। এখানে 3টে কোয়ান্টিটি 8,763 টাকা ইনভেস্টেড রয়েছে, ভবিষ্যতে এটাকে ভালো দেবে। এখন এই মুহূর্তে নেগেটিভ রয়েছে 7% মতো, মোস্ট প্রবাবলি বেশি দিন হয়নি এটা কেনা, না হলে কিন্তু আমি যে সময় দিয়ে বলেছিলাম সে সময় কিন্তু অ্যামাউন্টটা অলরেডি 100% কাছে চলে গেছে যারা ইনভেস্টেড আছে। নেক্সট নেসলে ইন্ডিয়া, 5টা কোয়ান্টিটি, এটা মাঝখানে স্প্লিট দিয়েছে। এনিহাও 12,607 টাকা ইনভেস্টেড হয়েছে, এটা এখন গেইন 3% মাত্র হচ্ছে। টোটাল এফএম সেক্টরের কিন্তু খুব বেশি ইম্প্রুভমেন্ট হয়নি, তো ন্যাচারালি খুব বেশি এখানে চেঞ্জ দেখতে পারবেন না। এলটি ফুডস কিন্তু এদিক থেকে তুলনামূলকভাবে বেটার জায়গায় ছিল, 33% রিটার্ন পেয়েছেন, ঠিক আছে। এবারে আসছি নেক্সট, সেটা হচ্ছে পারাস ডিফেন্স। পারাস ডিফেন্সে ইনভেস্ট করেছি 5টা কোয়ান্টিটি, ফাইন, খুব ভালো কথা। এবং যেটা বক্তব্য 130% মতো রিটার্ন পাচ্ছে, মাঝখানে রিটার্ন দিচ্ছিল না। পারাস ডিফেন্স বেসিক্যালি যে কোম্পানিটা, সেটা কাজকর্ম রয়েছে সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর, মিসাইল রিলেটেড কাজকর্ম, এবং এই কাজেই কিন্তু পারদর্শী কোম্পানিটা। অনেকদিন ধরে কোম্পানিটা একটা ফ্ল্যাট মুভমেন্ট করছিল, কিন্তু আস্তে আস্তে কোম্পানিটা কিন্তু ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে, এবং আশা রাখছি ভবিষ্যতে ভালো করবে। চার্টে দেখছি 1% আজকের মধ্যে জাম্প করেছে, 76% রিটার্ন দিচ্ছে 1 বছরের মধ্যে। একটা জিনিস দেখার আছে, 161% 5 বছরে দিচ্ছে, ঠিক আছে, সেটার মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপার হচ্ছে এই সময় থেকে এই যে সময়টা ধৈর্য ধরে যারা ইনভেস্টেড রয়েছে, তারা কিন্তু দেখে মনে হচ্ছিল কিছু হবে না কোম্পানিটার, এবং একদম ফ্ল্যাট মুভমেন্ট লক্ষ্য করে দেখবে এর মধ্যে, কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভমেন্ট করতে শুরু করলো। এবং যেটা হয়ে থাকে, যখন আমরা দেখছিলাম বাকি কোম্পানিগুলো, এরই সমসাময়িক কোম্পানিগুলো যারা প্রচুর রিটার্ন দিয়ে গেছে, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, টাটা প্যাটার্নস, আদার্স যারা রয়েছে সে সমস্তগুলো, কিন্তু এই কোম্পানিটা যেরকম আদার কোম্পানির মধ্যে বিডিএল ছিল, বিএইচইএল ছিল, তারপরে ভারত ইলেকট্রনিক লিমিটেড ছিল, সবই তো ডিফেন্সের, কিন্তু কিন্তু মাত্র 5% বেশি রিটার্ন দিয়েছিল। এবং গত প্রায় 2 বছর ধরে দেখতে পাচ্ছি আমরা, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কিছু রিটার্ন ছিল, পুরো ফ্ল্যাট মুভমেন্ট ছিল। কিছু অনেকে সেলও করে দিয়েছিল, কিন্তু আলটিমেটলি যারা ধৈর্য ধরে রেখেছিল তারা কিন্তু আজকে অনেকটা গেইনার হয়ে রয়েছে। তো এনিহাও
আমাদের নেক্সট স্টকের দিকে যাব, সেটা পলিক্যাব লিমিটেড। পলিক্যাব দুটো কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছেন, 11,000 টাকা ইনভেস্ট হয়েছে, ঠিক আছে। বড় যেগুলো কারেন্ট মার্কেট 5,000-এর উপরে, 5,000 মানে 6,000-এর কাছাকাছি, 15% কিন্তু উনি প্রফিটে রয়েছেন। ভালো কোম্পানি। নেক্সট আমি চলে আসবো, এটা কনজিউমার ডিউরেবল এর কোম্পানি রয়েছে। নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে, সোনা কমস্টাইল। এটা হচ্ছে কি কোম্পানি? এটা হচ্ছে, এই কোম্পানিটার কাজ হচ্ছে অটোমোবাইল সেক্টরে যে পার্টসগুলো তৈরি হয়, যাকে বলা হয় অ্যান্সিলিয়ারি পার্টস, সেই পার্টসগুলো কোম্পানি তৈরি করে। কোম্পানি 12% প্রফিটে আছে। প্রফিট বেসিক্যালি কী হয়েছে, কোম্পানিটা অলমোস্ট ফ্ল্যাটে মুভমেন্ট করছিল, মানে যে পরিমাণ রিটার্ন এক্সপেক্টেড রয়েছে স্মল ক্যাপ মিড ক্যাপ লেভেলের কোম্পানি, যে এক্সপেক্টেড যেটা রয়েছে তার তুলনায় কিন্তু কিছু রিটার্ন দেয়নি, এবং অনেকটা সময় কিন্তু একদম ফ্ল্যাট মুভমেন্ট চলছে। এবারে এই ফ্ল্যাট মুভমেন্টের মধ্যেই আমরা রয়েছি, স্লাইড উঠছে আবার পড়ছে। তো এটা যখন জাম্প করে যাবে এবং যেটাকে বলা হয় রেজিস্ট্যান্সকে ভেঙে যখন উপরে উঠে যাবে, আলটিমেটলি তখন কিন্তু রিটার্নটা ভালো আসা শুরু হয়ে যাবে। তো আসা যাক পরেরটার দিকে, টাটা পাওয়ার। টাটা পাওয়ারে মাত্র দুটো কোয়ান্টিটি রাখা, এটা একটু বাড়াতে দরকার আছে। রিনিউয়েবল ক্ষেত্রে যখন আমরা দেখলাম আইআরডি নিয়েছি, টাটা পাওয়ার না নিলেও চলতো, কারণ দুজনের একই ধরনেরই কাজকর্ম। টাটা পাওয়ারেরও এরকম পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কাজকর্ম করে। আইআরডি এক্ষেত্রে পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন করা, এবং সেমভাবে আইইএক্স এর সঙ্গে আমি বলছিলাম, আইআরডি নয় আইইএক্স। এবার হচ্ছে টাটা টেকনোলজি, টাটা পাওয়ারের পরে টাটা পাওয়ার পরে টাটা টেকনোলজি। এখানে উনি আবার 15,000 টাকা ইনভেস্ট করেছেন, 30টা কোয়ান্টিটি কিনে রেখেছেন। টাটা টেকনোলজি এই মুহূর্তে রিটার্ন ওনাকে দিচ্ছে 100%-এর বেশি রিটার্ন, ডবল করে দিয়েছে। মানে 15,000 ইনভেস্ট করেছেন, 16,000 টাকা গেইন হয়েছে, টোটাল এখন দাঁড়িয়েছে 31,000 টাকা। ওনার এইগুলি হচ্ছে পোর্টফোলিওটাকে আরও ভালো করে তৈরি করে দিয়েছে। তো এনিহাউ টাটা টেকনোলজি যথেষ্ট ভবিষ্যৎ রয়েছে, কিছু কারেকশন থাকতেই পারে, কিন্তু কারেকশন যত কিছু করার পরেও কিন্তু কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো করবে, ফলে আপনার ইনভেস্টেড অ্যামাউন্টটা কিন্তু অনেক গুণই বাড়িয়ে দিতে দেবে, ফলে পোর্টফোলিওটা আলটিমেটলি ভালো জায়গায় যাবে। কোম্পানি এখানে কোনো কোম্পানি যেহেতু সেকেন্ড লেভেলের কাজ এগুলো, এখন এগুলোতে কিন্তু খুব বেশি ডিলিট করার জায়গার অবকাশ কম, আর নতুন কিছু নিতে গেলে একবার দয়া করে আমাকে জানিয়ে তবে কিনবেন। এনিহাউ টাইটানে চলে আসছি, কনজিউমার ডিউরেবলে পলিক্যাবও রাখা, টাইটানও রাখা, 9,700 টাকা ইনভেস্ট করা আছে। এবারে সেখানে কিন্তু ওনার 9,780, 3টে কোয়ান্টিটি, কোনো রিটার্ন পাচ্ছেন না, বেশি দিন হয়নি, রিসেন্ট কেনা। এনিহাউ নেক্সট আমি চলে আসবো সেকেন্ড ভিডিএল। 30টা কোয়ান্টিটি, 64% রিটার্ন নিয়ে রয়েছেন। ভালো কোম্পানি, কিন্তু ভালো নয়, কারণ ম্যানেজমেন্ট তরফ থেকে খুব বেশি পজিটিভ কিছু নেই, শুধু ডিভিডেন্ডের লোভে অনেকে ইনভেস্টেড হয়। রিটার্ন চলছে এরকমের ব্যাপার, কিন্তু ম্যানেজমেন্ট ভালো না থাকলে যেটা হয়ে থাকে, ভবিষ্যতে গিয়ে অনেক কিছু স্বপ্ন দেখায়। এর সঙ্গে অনেকগুলো কোম্পানির তো মার্জ যাওয়ার কথা ছিল, সেমিকন্ডাক্টরের উপরে কাজ করার জন্য কথা হয়েছিল, কিন্তু আলটিমেটলি দেখা যায় সেগুলো সব আস্তে আস্তে কেটে যায়। ম্যানেজমেন্ট বহুবারই ধোকা দিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে ফলস ব্যালেন্স শিট দেখিয়ে, এবং এগুলো সব চলছে। তার মধ্যেও ভালো ব্যাপার চলছে কোম্পানি, ঠিক আছে, এক্সিট করার ব্যাপার নেই। জাইডাস লাইফ যে কোম্পানিটা রয়েছে, কোম্পানি কী কাজ করে? জাইডাস লাইফ এটা লার্জ ক্যাপ কোম্পানি, বেসিক্যালি লাইফ যেটাকে বলা হয় 5টা যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে ইন্ডিয়া, তার মধ্যে একটা কোম্পানি ফান্ডামেন্টাল ভালো রয়েছে, 1 লক্ষের উপর, মানে লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে এই মুহূর্তে। আর 1120 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, 27 হচ্ছে স্টক পি, আর ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে তুলনা করি 36.5 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি। এখনও আন্ডার ভ্যালু রয়েছে, কিন্তু রিটার্ন কিন্তু খুব বেশি নেই। দেখতে হবে, দেখার চেষ্টা করছি। তার আগে হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট দেখাচ্ছি। কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু ভালো করেছে, জুন কোয়ার্টারের রেজাল্ট প্রতি বছরই ভালো করছে। এখন অপারেটিং প্রফিট মার্জিনও খুব সুন্দর রয়েছে, 20% ওপর, বিগত ক বছর ধরে রয়ে গেছে, অ্যাপ্রক্সিমেট জুন থেকে কিন্তু চলছে। যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখি আরও সহজভাবে বোঝা যাবে। ইয়েস, মোটামুটি 2017, 18, 19 সবসময় 20% সিএজির ওপরে অপারেটিং প্রফিট মার্জিনের ওপর দিয়ে রেখেছে। এখন মোটামুটি নেট প্রফিটও খারাপ নয়, বাড়ছে কমছে, মোটামুটি 3,973, 4,322। এদিক থেকে সেলস গ্রোথ কিন্তু খুব বিশাল কিছু না, 2 ডিজিট, কোনো ক্ষেত্রে 1 ডিজিট। প্রফিট গ্রোথ ঠিক আছে, সিএজিআরটা তুলনামূলকভাবে বেশি, আর রিটার্ন অন ইকুইটিও খারাপ নয়, অর্থাৎ মোটের ওপর কোম্পানিটা খারাপ কোম্পানি নয়। তো এইবারে যে কোম্পানিতে উনি ইনভেস্ট করেছেন, মাত্র দুটো
কোয়ান্টিটি উনি ইনভেস্ট করে রেখেছেন, 1% রিটার্ন দিচ্ছে। এগুলো কোম্পানিতে খুব একটা বেসিক্যালি কোম্পানি 5 বছর রিটার্ন 398%, অথচ অনেকটা সময় ধরে কোম্পানিটা কিন্তু খুব একটা রিটার্ন দেয়নি। যদি দেখে নিই 60% রিটার্ন দিয়েছে ঠিক 1 বছরের মধ্যে, 6 মাসের রিটার্ন মাত্র 19% দিয়েছে, ঠিকই আছে কোম্পানি, ওকে। 77% রিটার্ন দিয়েছে, এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে কিন্তু খারাপ কোম্পানি নয় এটা, জাইদাস লাইফ ভালো কোম্পানি এবং ইন ফিউচারে ভালো করতেই পারে। তাহলে এটা হয়ে গেল ওনার টোটাল পোর্টফোলিওটা অ্যানালিসিস হয়ে গেল। ফ্যান্টাস্টিক পোর্টফোলিও, এই কারণে বলবো কোম্পানির মধ্যে 2-3টে জিনিস খুব ভালো লেগেছে এবং কয়েকটা জিনিস খারাপ লেগেছে। প্রথম ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে এটার মধ্যে ডাইভার্সিফিকেশন কাজ শুরু হয়ে গেছে, যেহেতু সেকেন্ড লেভেল, যেরকম ব্যাংকের মধ্যে এইচডিএফসি, আইডিএফসি দুটো রেখেছে, এফএমসির মধ্যে আইটিসি রেখেছে, এলটি ফুডস রেখেছে, রেলের মধ্যে রেখেছে আইআরএফসি। রেলওয়ে সেক্টরে আমি একটা জিনিসকে বলতে পারি, ভবিষ্যতে আরও 2-1টা স্টক কিন্তু অ্যাড করার জায়গা রাখা যেতে পারে, আরভিএনএল থেকে শুরু করে আদার্স, এখন নয়, একটু কারেকশন হোক তারপরে, শুধু আইআরএফসি রাখলে হবে না, বোঝা গেছে এই ব্যাপারে। শুধু রেলের ক্ষেত্রে একটু চেঞ্জ করতে হবে। কেমিক্যাল সেক্টরের মধ্যে এফসিএলকে রাখা আছে, তার সঙ্গে রাখা আছে ফাইন অর্গানিক, ঠিক আছে। আইটির মধ্যে এলটিআইএম, টাটা টেকনোলজি এবং কেপিআইটি রাখা আছে, ঠিক আছে। অটো সেক্টরের মধ্যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রাখা আছে, এবং আরেকটা রেখেছে সোনা বিএলডব্লিউ প্রিসিশন, ওকে। ডিফেন্সের মধ্যে রেখে দিয়েছে পারাস ডিফেন্স এবং ডেটা প্যাটার্ন, ঠিক আছে। এদিক থেকে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে এলএনটি রাখা আছে, লার্সেন টুব্রো, বাড়াতে হবে অ্যামাউন্টটা। রিনিউয়েবল এনার্জির মধ্যে রাখা আছে আইআরএডিএ, তার সঙ্গে টাটা পাওয়ারকে, ঠিক আছে। এই হলো মোটামুটি ডাইভার্সিফিকেশন। যেটা বক্তব্য, আইআরএফসি থেকে এখন এক্সিট করতে বলছি না, বা প্রফিট বুক করতে এই কারণে বলছি না, এবার বুক করতেও পারা যায়, কারণ এরপরে কারেকশন আসতে পারে। কিন্তু আবার এরকম ব্যাপার নয় যে যে জায়গাতে কেনা রয়েছে তোমার, বা আপনার যে জায়গাতে কেনা রয়েছে সেখান থেকে এখনই এই মুহূর্তে এক্সিট করা দরকার নেই। খুব সুন্দর পজিশনে কেনা আছে, ফ্যান্টাস্টিক, ঠিক আছে। সেম ওয়েতে বলবো টাটা টেক ঠিকঠাক রয়েছে, 100% রিটার্ন দিচ্ছে, ওটাও ভালো জায়গা রয়েছে। মানে আলটিমেটলি এখান থেকে এক্ষুনি কোনো কিছু এক্সিট করতে বলছি না, 1 নম্বর কথা, শুধু এটা অ্যাডিশন করতে বলছি। এসআইপি যেরকম কন্টিনিউ চলছিল সেরকম চলবে। আর যেটা উনি আরেকটা প্রশ্ন করেছিল আমাকে, সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে এসআইপি 10,000 করে যাচ্ছি, আর মিউচুয়াল ফান্ডে 25,000 করে যাচ্ছি, মোটামুটি রিটার্ন কি আসতে পারে 2031 সাল পর্যন্ত, অর্থাৎ 2031 বলতে সময় রয়েছে মাত্র 5-6 বছর সময় রয়েছে। 10,000 করে ইকুইটিতে ইনভেস্ট করে যাচ্ছে, মোটামুটি যেটা দেখলাম 21% সিএজিআর অ্যাপ্রক্সিমেট মোটামুটি 20-21% চলে আসবে। তো অ্যামাউন্ট জানাবে সেখান থেকে, ওনার 17,80,000 টাকা মতো উনি পেয়ে যাবেন এখান থেকে। এবারে আসছি মিউচুয়াল ফান্ডে, তার মানে এখানে 17,80,000 টাকা উনি মোটামুটি পেয়ে যাবেন এখান থেকে। আচ্ছা, এবারে আসছি মিউচুয়াল ফান্ডের দিকে, সেখানে কি করেছেন। এই মুহূর্তে 25,000 টাকা করে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে যাচ্ছে, 19% রিটার্ন দিচ্ছে, মোটামুটি ধরে নেবো 18-19% মোটামুটি থাকবে। 7 বছর টাইম ওনার রয়েছে, সেখানে উনি পাবেন 43,000 টাকা, মানে 41 ছিল আগে, একটা অ্যামাউন্ট ছিল 41,43,000 টাকা, আর ছিল 17 লক্ষ টাকা, মোট 17,80,000 টাকা মতো মোটামুটি দাঁড়াচ্ছে। মানে এখান থেকে ওনার চলে আসবে 9 আর 5 59 লাখ টাকা, মানে 60 লাখ টাকা মতো চলে আসছে আপনার মোটামুটি এই জায়গা থেকে আগামী 7 বছর পরে। এছাড়া আদার আপনার যা আছে রয়েছে এখান থেকে মোটামুটি এরকম আসছে 60 লাখসের মতো। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা যে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরো অজস্র লাইক কমেন্ট শেয়ার, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের শেষ করছি। নমস্কার।